একটা ভিডিও দিছ। আচ্ছা, তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আজকে বর্গ, বাক্যের বর্গ। তো এবং একটু শুরুতেই বলে রাখি যে আমাদের আলোচনা কিন্তু একবারে শেষের দিকে, ঠিক আছে? আমাদের আলোচনা একবারে শেষের দিকে। সেই ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন যে কি বলে আর কি, গত ক্লাসেও যেমনটা বলছি যে আর কি দরকার হয় সেগুলো একটু বলতে হবে আমাদের, কারণ মূল আলোচনাগুলো শেষ। এখন আপনাদের ওই সিলেবাসটাও যেভাবে আছে ওগুলো একটু খেয়াল করে। তো যাই হোক, আজকে পড়ব হলো আমরা বর্গ, ঠিক আছে? বর্গ হলো একটা নতুন থিম, ঠিক আছে? এটা সাধারণত মানে মেবি আপনারা পান নাই কোনো ক্লাসে। কোনো ক্লাস বলতে আমি মিন করতেছি যে কী বলে, যতদিন পর মানে ছাত্র ছিলাম, ঠিক আছে, যতদিন ছাত্র ছিলাম ততদিন আমরা এটা কেউ পাই নাই, ঠিক আছে? তো ইদানিং নতুন পড়া লাগতেছে, এই জন্য একটু খেয়াল করে বিষয়টা, ঠিক আছে? তো আমরা যদি এভাবে বলি যে বাক্যের মধ্যে অবস্থিত এক জাতীয় শব্দাংশ দিয়ে গঠিত ক্ষুদ্র বাক্যকে বর্গ বলে, তাহলে সংজ্ঞাটা অনেকটাই ঠিক হয়ে আসে, ঠিক আছে? তো এটা একটু খেয়াল করার বিষয় যে বাক্যের মধ্যে অবস্থিত ছোট ছোট বাক্যাংশ, বাক্যের মধ্যে অবস্থিত ছোট ছোট বাক্যাংশ, ব্যাপারটা কিন্তু একটু অদ্ভুত। আমরা একটু যদি খেয়াল করি তাহলে প্রায়ই দেখব যে আমরা আসলে শব্দের পরে শব্দ সাজিয়ে বাক্য রচনা করি, আগে যেমনটা বলতাম। বিষয়টা কিন্তু আদৌ তা না। আমরা আসলে বর্গের পর বর্গ সাজিয়ে বাক্য গঠন করি, ঠিক আছে? এই জন্য বাক্য হচ্ছে আসলে অসংখ্য শব্দের সমষ্টি না, বাক্য হচ্ছে আসলে অসংখ্য বর্গের সমষ্টি, ঠিক আছে? তাহলে আমরা এভাবে যদি বলি বাক্যের মধ্যে বাক্যে অবস্থিত বা বাক্যের ভেতরে অবস্থিত এক একাধিক শব্দ নিয়ে গঠিত বাক্যাংশগুলোর নামই হচ্ছে বর্গ। তো এই বর্গগুলো সাধারণত 4 ধরনের হয়: বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ এবং ক্রিয়াবর্গ, ঠিক আছে? এখন একটা জিনিস আবার খেয়াল করেন, আমি যেটা আপনাদের সতর্ক করে দেই যে বিশেষণ বর্গ, ঠিক আছে, তাইলে কি হচ্ছে, এটি বিশেষণের মতো কাজ করবে। বিশেষ বর্গ এগুলো অনেকটা বিশেষের মতো কাজ করবে। তারপর ক্রিয়া বিশেষণ বর্গ, এটা অনেকটা ক্রিয়া বিশেষণের মতো কাজ করে। আর ক্রিয়াবর্গ হলো ক্রিয়ার মতো কাজ করে, ঠিক আছে? সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে যে একটা শব্দ থাকলে কিন্তু এই বর্গগুলো গঠিত হয় না। বর্গ হয় অবশ্যই ওই সব জাতীয় শব্দ বা শব্দাংশগুলো নিয়ে, ঠিক আছে? যেমন ধরেন করিম ভাত খায়, এখানে করিম কিন্তু কোনো বর্গ না, ঠিক আছে? কিন্তু করিম ও রহিম ভাত খায় করলে তাহলে এটা একটা বিশেষ বর্গ, ঠিক আছে? এরকম। তো ব্যাপারটা আবার খেয়াল করেন যে বাক্যের মধ্যে এই বর্গগুলো যেমন বিশেষ্য বর্গ, তাইলে কিন্তু আমাদের আগে সুস্পষ্ট একটা পরিষ্কার ধারণা থাকতে হবে বিশেষ্য কী জিনিস, নাহলে বিশেষ্য বর্গ কখন হয়েছে সেটা কিন্তু আমাদের বুঝতে একটু সমস্যাইতে হয়ে যাবে। আবার বিশেষণ বর্গ, তখন কিন্তু ওই বিশেষণটা যদি কি সেটা আমাদের অস্পষ্ট থাকে তাহলে বিশেষণ বর্গও কিন্তু চিনব না। ক্রিয়া বিশেষণ বর্গ, ওই ক্রিয়া বিশেষণ কি সেটাও যদি আমরা না বুঝি তাহলে কিন্তু ক্রিয়া বিশেষণ বর্গ আমরা বুঝবো না, ঠিক আছে? এই জন্য এগুলো আমাদের একটু খেয়াল করে নিতে হয়। আর ক্রিয়াবর্গ ওই ক্রিয়ার মতো কাজ করবে, তাহলে বাক্যে বিশেষ্য বর্গ, ঠিক আছে, বিশেষের মতো কাজ করে, বিশেষণ বর্গ বিশেষণের মতো কাজ করে, ক্রিয়াবর্গ ক্রিয়ার মতো কাজ করে, এরকম। তো এখন ওই আইডিয়াটা আবার একটু আমরা ঝালাই করে নিই একটু বোর্ডে, ঠিক আছে? যে দেখুন একটু বোর্ডে আমি করে দেখাচ্ছি। ধরেন এটা একটা নর্মাল বাক্য,
আমরা বোঝার জন্য, ঠিক আছে। এখন এই গরু দৌড়ায়, এখানে এই গরু হচ্ছে বিশেষ্য বর্গগুলো ওই রকম বিশেষের কাজ করবে। বিশেষণ ধরেন এভাবে একটা শব্দ অ্যাড করে দিলাম, এই যে এটা হচ্ছে বিশেষণ। তাইলে এই মোটা গরু কোনো কোনো সময় আমরা দেখব যে অনেকগুলো শব্দ মিলে একটা বিশেষণের বাক্যাংশ গঠন করছে, সেগুলোকে মূলত বিশেষণ বর্গ বলে। আবার এই যে এটার মতো অসংখ্য বিশেষ্য কাছাকাছি হয়ে বিশেষ্য বর্গ গঠন করে, ঠিক আছে। তারপর ক্রিয়া বিশেষণ বর্গ, আমরা যদি এভাবে বলি তাহলে এই যে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। এটা হলো ক্রিয়া বিশেষণ, একটা মাত্র শব্দ আছে, ওটি বর্গ নয়। যখন ওরকম অসংখ্য বা 2, 3, 4, 5টা শব্দ মিলে ক্রিয়া বিশেষণ হবে, তখন সবগুলো মিলে একত্রে ক্রিয়া বিশেষণ বর্গ হবে, ঠিক আছে। তাহলে আমরা 4টা জিনিস খেয়াল করতে হবে। শুধু বিশেষণ, যেমন এই পদটা, ঠিক আছে, বিশেষ্য এই পদটা, ক্রিয়া বিশেষণ এই পদটা, আর ক্রিয়া এই পদটা। কারণ বর্গ তো ওই 4 রকমের হয়, সুতরাং এই 4টা পদ একটু খেয়াল করে তারপর আমরা খেয়াল করব, মূল আলোচনায় চলে যাব, ঠিক আছে। আচ্ছা, তো বিশেষণ ধরেন আবার সেই একই বাক্য, করিম দৌড়ায়। আচ্ছা, এই বাক্যের বিশেষ্য হচ্ছে করিম, এটি একটা মাত্র পদের মধ্যে, সুতরাং এটি কোনো বর্গ গঠন করে নাই, ঠিক আছে। আমরা যদি এখানে একটু বিশেষণ যোগ করি তাহলে লাইনটা কী দাঁড়াইতেছে, বিখ্যাত করিম দৌড়ায়। এখন এই যে বিখ্যাত করিমের সাথে এইটা অ্যাড হইয়া, ঠিক আছে, এই বিখ্যাত করিম পুরাটা হয়ে গেছে একটা বিশেষ্য বর্গ। তার মানে বিশেষের সাথে বা বিশেষের প্রথমে যে বিশেষণ থাকে, দুইটা মিলাই বিশেষ্য বর্গ গঠন করে। আবার খেয়াল করেন বিষয়টা, যে করিম দৌড়ায় এটা ছিল মূল বাক্য, যখন বলবো বিখ্যাত করিম দৌড়ায়, তখন ওই বিখ্যাত করিম সহই বিশেষ্য বর্গ গঠন করে ফেলছে, অর্থাৎ বিখ্যাত করিম এখন একটা বিশেষের স্থান নিয়েছে, ঠিক আছে। এখন এভাবে যদি আমরা অ্যাড করি, রহিম ও বিখ্যাত করিম দৌড়ায়, এইবার এই যে এই ও যোগ হয়ে, ঠিক আছে, এখন এই যে এইটুকু মিলে একটা বিশেষ্য বর্গ গঠন করে, ঠিক আছে। অর্থাৎ এখন দেখেন বাক্যের মধ্যে যে রহিম ও বিখ্যাত করিম পুরাটাই হচ্ছে একটা বিশেষ্য। কেন? ওই সবটুকু মিলে ওই ক্রিয়াপদ দৌড়াইকে নিষ্পন্ন করতেছে। সুতরাং ঠিক আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে একটা বিশেষ্য বর্গ। তাইলে এভাবে আমরা বলতে পারি যে বিশেষ্য বর্গ সাধারণত বিশেষ্যের আগে বিশেষণ যোগ করা হয়, অথবা যোজক দিয়ে যখন কোনো দুইটা বিশেষ্যকে একত্রিত করা হয় তখনও সেটা ওই আপনার বিশেষ্য বর্গের মধ্যেই পড়ে। তাইলে যখন আমরা আবার মনে করাই দিই, যখন বলবো বিখ্যাত করিম দৌড়ায়, তাহলে বিখ্যাত করিম বিশেষ্য বর্গ। আবার যদি বলি করিম ও রহিম দৌড়ায়, ওই দুইটা মিলা বিশেষ্য বর্গ। আবার যদি বলি রহিম ও বিখ্যাত করিম দৌড়ায়, সব কটা মিলাই বিশেষ্য বর্গ। অর্থাৎ পুরা বাক্যটা বিশেষের মতো আচরণ করতেছে বলে ওটাকে বলা হয় হলো আপনার বিশেষ্য বর্গ। ঠিক আছে। আচ্ছা, প্রথমে কিন্তু আলোচনা শুরুতে বলে নিয়েছি এই বিষয়টা আপনাদের কাছে একটু অস্পষ্ট, একটু ধোঁয়াটে লাগতে পারে, এই কারণে যে এই ধারণাটা পুরাটাই হচ্ছে বিমূর্ত, মানে মূর্ত না, এটি বুঝে নিতে হয়, বুঝে দেওয়া যায় না। ঠিক আছে, ওই যে বিশেষের মতো আচরণ করে কিভাবে সেটা আমরা একটু পরে কথা বলিরও, আপাতত মূল পড়াটা পড়ে নিই। ঠিক আছে, তাহলে বোর্ডে যেটা দেখলেন এটাই হচ্ছে মূলত বিশেষ্য বর্গ। বর্গ যে 4 রকম, তার মধ্যে এটা একটা বিশেষ্য বর্গ। ব্যাপারটা আবার বলি যে বাক্যে বিশেষ্য বা বিশেষের কোনো গুচ্ছ যখন সবগুলো মিলে একটা বিশেষ্যের মতো কাজ করে তখন সেটাকে বলা হয় বিশেষ্য বর্গ। বিশেষ্য বর্গ গঠিত হয় বিশেষের আগে মূলত একটা বিশেষণ যোগ করে এবং যোজক দিয়ে আরও একটা বিশেষ্যকে এক করে দিলে, তাহলে সব কিছু মিলে হয় হলো আপনার বিশেষ্য বর্গ। এরপর বিশেষণ বর্গ।
ঠিক আছে, এটা বোঝার জন্য জিনিসটা একটু অন্যভাবে বলি। এই হলো একটা বিশেষ্য করিব। এরপরে আমরা যদি এভাবে যোগ করে দিই, এভাবে ধরেন বাক্যটা করিম ভদ্রলোক। আচ্ছা, এখানে তো আমরা জানি যে ভদ্রলোক হচ্ছে বিশেষণ, অর্থাৎ এটা করিমের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলো নির্ণয় করতেছে। এখন এটা কিন্তু নির্ণয় করা হচ্ছে একটা মাত্র শব্দে, সুতরাং এখানে কিন্তু বিশেষণ বর্গ হয় নাই, শুধু বিশেষণ। ঠিক আছে, এখন যদি লাইনটাকে আমরা এভাবে বলি, এভাবে যদি লাইনটা বলি যে করিম সমাজের বিশিষ্ট ভদ্রলোক, এবার আপনারা একটু খেয়াল করেন, আগে ছিল এই একটা মাত্র শব্দ বিশেষণ, এখন বিশেষণটা প্রসারিত হয়ে এক দূর পর্যন্ত হয়েছে। ওই যে সমাজের বিশিষ্ট ভদ্রলোক, ওই পুরাটুকুই হচ্ছে একটা বর্গ, যেহেতু সবটুকুই বিশেষণের ভূমিকা নিয়েছে, এজন্য এটাকে বলা হবে হলো বিশেষণ বর্গ। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেখি। ধরেন হাসি একটা শব্দ নিলাম আমরা, ঠিক আছে, এটার বিশেষণ যদি এভাবে যোগ করি যে সুন্দর হাসি, এই যে এই শব্দটা খেয়াল করেন, ঠিক আছে, এটি হচ্ছে একটা বিশেষণ, ওটা কিন্তু বিশেষণ বর্গ না। ঠিক আছে, এখন বিশেষণ বর্গ যদি এভাবে বলি আমরা, আচ্ছা, আমরা যদি এখন এভাবে বলি যে দাঁত বের করা হাসি, আপনারা একটু খেয়াল করলেই দেখবেন এই যে এখন পুরো অংশটা হয়ে গেছে হলো একটা বিশেষণ বর্গ। ঠিক আছে, অর্থাৎ ওই পুরো অংশটুকুই অনেক ওই শব্দের গুচ্ছটাই হাসি এই শব্দের বিশেষণের কাজ করতেছে, সুতরাং এটাকে আমরা বলবো হচ্ছে বিশেষণ বর্গ। ঠিক আছে, এরকমভাবে আপনি ধরে নিতে পারেন যে পাক ভারতের বিশিষ্ট ভদ্রলোক, তাহলে পাক ভারতের বিশিষ্ট ভদ্রলোক পুরোটাই বিশেষণের কাজ করতেছে। ঠিক আছে, এরকমভাবে অসংখ্য বিশেষণ করা যায়। ঠিক আছে, যেমন যিনি আমাদের ডাকা সাড়া দিতে পারেন তিনি এসেছেন, যিনি অনন্ত অসীম দয়াময় আল্লাহ পাক, ওই যে অনন্ত অসীম দয়াময় আল্লাহ পাক সবগুলো মিলে বিশেষণ বর্গ গঠন করলো, এরকম। অর্থাৎ বিশেষণ বর্গগুলো বিশেষণের সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দসমূহ, যেগুলো সবগুলো মিলে একত্রে বিশেষণের কাজ করে। ঠিক আছে, এরপর থাকে হলো ক্রিয়া বিশেষণ বর্গ। ক্রিয়া বিশেষণ বর্গ প্রথম উদাহরণে কিন্তু আমি দেখাই নিলাম যে ক্রিয়া বিশেষণটা আসলে কী। ক্রিয়া বিশেষণ হচ্ছে যে পদ ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এসব নির্ণয় করে, সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। কোনো কোনো সময় দেখবেন এই 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 বর্গ অর্থাৎ ক্রিয়া বিশেষণ বর্গ ওই ক্রিয়াপদকে বিশেষিত করে। ঠিক আছে, একটা মাত্র শব্দে না, কিন্তু আমরা উদাহরণে আসি আবারও, দেখবেন আপনারা যে লাইনটা ঘোড়া দ্রুত দৌড়ায়, এটা বোঝার সুবিধার জন্য এটা যে ক্রিয়া বিশেষণ এটাকে সামনে আইনা নিলাম, তাহলে বুঝতে ভালো হবে। তাহলে ঘোড়া দ্রুত দৌড়ায়, এবারকে দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ, একটা মাত্র শব্দে, সুতরাং এটি বর্গ গঠন করে নাই। ঠিক আছে, কিন্তু যখনও একাধিক শব্দ দিয়ে এই বিশেষণটা হবে তখন সেটি ক্রিয়া বিশেষণ হবে। যেমন ধরেন আবার লাইনটা লিখি, যদি লাইনটা এভাবে বলি যে ঘোড়া
অতি দ্রুত দৌড়ায়। এবার একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে অতি দ্রুত এটা একটা বিশেষণ বর্গ গঠন করে ফেলছে, কারণ ওখানে দুইটা বিশেষণ মিলে ওই ক্রিয়াপদকে বিশেষায়িত করতেছে। ঠিক আছে, এখন যদি আমরা এভাবে বলি যে এখন এগুলো ঠিক আছে, এগুলো হলো ক্রিয়া বিশেষণ বর্গ, যেটা নিচে দাগ দিয়ে দেওয়া হলো, কারণ পুরো অংশটাই মূলত ক্রিয়াপদকে বিশেষিত করছে। তাহলে দেখ আবার তিনটা বাক্য খেয়াল করলে আপনারা পাশাপাশি বুঝতে পারবেন যে প্রথমে যে দ্রুতকে গোল দিয়ে দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে ওটা হচ্ছে মূলত ক্রিয়া বিশেষণ, আর বাকিগুলা ওগুলাকে ক্রিয়া বিশেষণ বর্গ হিসাবে গঠন করছে। এখন আপনারা নিজেরা তো অবশ্যই বুঝতে পারছেন যে এরকম অসংখ্য শব্দ হতে পারে, অসংখ্য ক্রিয়া বিশেষণ হতে পারে। সেক্ষেত্রে ধরেন স্থানবাচক যদি হয়, যেমন ধরেন ঘোড়া সামনের দিকে গিয়ে চলে, তাহলে ওটাও কিন্তু ক্রিয়া বিশেষণ বর্গ। অথবা 10 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে উঠলাম, ওটাও কিন্তু ক্রিয়া বিশেষণ বর্গ। ঠিক আছে, অথবা কাল ঠিক এই সময়ে বাড়ি ফিরব, এগুলোও কিন্তু ক্রিয়া বিশেষণ বর্গ, কারণ ওইটা ক্রিয়াপদকে বিশেষিত করতেছে। তাই এই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে, অর্থাৎ মূল পদটা খুব ভালো মতো না চিনলে কিন্তু বর্গ চেনা যাবে না। ঠিক আছে, যে ক্রিয়া বিশেষণ কোনটা এটা সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা না থাকলে ওই বর্গটাও বোঝা যাবে না। ঠিক আছে, এরপর থাকে ক্রিয়াবর্গ। ঠিক আছে, আমরা জানি বাক্যে সাধারণত একটা ক্রিয়াই থাকে, আর ক্রিয়াটা একটা মাত্র পদ দিয়েই সীমাবদ্ধ করা থাকে, কিন্তু ওই ক্রিয়াটাই যখন এক বা একাধিক পদ মিলে হয়, ঠিক আছে, তখন কিন্তু সেগুলো ক্রিয়াবর্গ গঠন করে। ঠিক আছে, উদাহরণ দেখেন, আমরা একটু আগে লিখেছিলাম ঘোড়া দৌড়ায়। ঠিক আছে, এভাবে যদি আবার বাক্যটা লিখি, ঘোড়া দৌড়ায়, এটা হলো একটা ক্রিয়াপদ। খেয়াল করেন, একটা মাত্র ক্রিয়া, এটা কোন ধরনের ক্রিয়াবর্গ গঠন করেনি। কিন্তু আমি যদি এভাবে বলি, এই যে এখন এই সমাপিকা আর অসমাপিকা মিলে যেহেতু ক্রিয়াপদের আকৃতিটা একটু বেড়ে গেছে, এই জন্য এটা ক্রিয়াবর্গ গঠন করছে। সোজা করে আপনাদের তো মনে থাকার কথা, সমাপিকা আর অসমাপিকা একত্রিত হলে যৌগিক ক্রিয়া গঠন করে। ঠিক আছে, ওটা যেহেতু যৌগিক ক্রিয়া গঠন করছে, এক পদের মধ্যে সীমাবদ্ধ নাই, তাই ওটাই হচ্ছে আপনার ক্রিয়াবর্গ। ঠিক আছে, আবার যদি এভাবে বলেন যে ধরেন বাক্যটা ঘোড়া ঘুমায় ও দৌড়ায়। ঠিক আছে, তাহলে এখানে ঘুমায় ও দৌড়ায়, দেখেন দুইটা ক্রিয়াপদ মিলে একটা ক্রিয়াবর্গ গঠন করছে। তাহলে আমরা যদি এভাবে বলি যে একটা অসমাপিকা আর একটা সমাপিকা মিলে যখন একটা পূর্ণ মনোভাব প্রকাশ করে, তখন সেটা ক্রিয়াবর্গ গঠন করে। তারপর একটা বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের পর একটা ক্রিয়া মিলে যদি একটা ক্রিয়াপদের গঠন করে, তখনও সেটা ক্রিয়াবর্গ হয়। আবার দুইটা ক্রিয়া বা তার বেশি ক্রিয়াপদকে যখন যোজক দিয়ে একীভূত করা হয়, তখন তাকে ক্রিয়াবর্গ বলে। ঠিক আছে, এইভাবে হচ্ছে মানে ক্রিয়াবর্গ চেনা যায়। তাহলে আমরা এখন আবার আলোচনাটা একটু রিপিট করছি যে বাক্যে, ঠিক আছে, বাক্যে অনেকগুলো শব্দ মিলে যখন একটা ক্ষুদ্র বাক্যাংশের মতো হয়, তখন সেটাকে বলা হয় হলো বর্গ। বর্গ 4 রকম: বিশেষ্যবর্গ, বিশেষণবর্গ, ক্রিয়া বিশেষণবর্গ, ক্রিয়াবর্গ। আচ্ছা, এখন ভূমিকা যেটা বলতেছিলাম যে একটু পরে আমরা আলোচনা করব যে কোনটা কোন ভূমিকার ন্যায়। ঠিক আছে, কোনো সময় একটা পুরা বাক্যও
একটা বিশেষের কাজ করে। এই আইডিয়াটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে ভালো হয়। আর এগুলো তো অবশ্য আসলে দূরে থেকে বোঝানো একটু কঠিন হয়। যেমন সামনে থেকে সরাসরি প্রশ্ন করলে সরাসরি সেটার উত্তর দেওয়া যায়। এখন যখন প্রশ্ন পর্ব থাকবে তখন আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, সেটা তো মুখে মুখেই বলা হলো, ওই বোর্ডে দেখায় বা প্র্যাকটিক্যালি যে জ্ঞানটা সেটা হলো না। এই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, একটা জিনিস দেখেন, যদি কিছুটা সাহায্য হয় তাহলে অবশ্যই সেটা অনেকটাই ভালো হবো। যেমন ধরেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, তাইলে খুব সহজ হবে আমি আশা করি। এটা লাইন মনে করেন শেষ। এখানে একটা অতিরিক্ত শব্দ যোগ করলাম, গরু। আচ্ছা, লাইনটা হওয়ার কথা ছিল আমি মাঠে গিয়ে গরু দেখলাম, কিন্তু লাইনটাকে আমরা একটু পিছিয়ে নিলাম। আমি মাঠে গিয়ে দেখলাম গরুটাকে আলাদা করলাম, ঠিক আছে। তারপর এখানে প্রশ্ন করলাম কারককে, ঠিক আছে, সরি, প্রশ্ন তো করতে হবে ক্রিয়াপদকে, ঠিক আছে। এভাবে যদি প্রশ্ন করি, কি দেখলাম, উত্তর আসবে গরু, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে কর্মকারক। বিষয়টা আবার একটু, এটা তো সবাই বুঝে যে আমি মাঠে গিয়ে, লাইনটা হওয়ার কথা ছিল আমি মাঠে গিয়ে গরু দেখলাম, ঠিক আছে। আমরা গরুটা একটু পিছিয়ে নিছি বোঝার সুবিধার জন্য, যে আমি মাঠে গিয়ে দেখলাম গরু। এবার আমরা গরুর কারক নির্ণয় করব। তাহলে প্রশ্ন করে কারক করা যায়, কি দেখলাম, উত্তর হলো গরু, তাহলে এটা কর্মকারক। আচ্ছা, আপনারা তো নিশ্চয়ই কারকের সংজ্ঞা মনে রাখছেন, ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে কারক বলে। তাহলে যে পদের কারক হয় ওই পদটা মাস্ট নাম পদ, আর নাম পদ বলতেই তো বোঝায় মূলত বিশেষ্যকে। তাহলে গরু একটা বিশেষ্য। ব্যাকরণের ভাষায় কিন্তু প্যাঁচ খেলায় কথাগুলো বলতেছি, একটু পরে দরকার হবে, তো এই জন্য আবার যুক্তিটা বুঝাই। আমি মাঠে গিয়ে দেখলাম গরু, কি দেখলাম, গরু দেখলাম, তার মানে ওটা কর্মকারক। যেহেতু এটা কর্মকারক, তাই কারকের সংজ্ঞা অনুযায়ী ওটা একটা বিশেষ্য, ঠিক আছে। এইবার বাকিটা দেখেন। আমি মাঠে গিয়ে দেখলাম আচ্ছা, লাইনটা হলো আমি মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়ে গেছে। ওই যে মাঠে গিয়ে দেখলাম লাইনটা কিন্তু মুছলাম না, ওটা আপনাদের বোঝার জন্য। আবার একটু, আমি মাঠে গিয়ে দেখলাম, কি দেখলাম, খেলা দেখলাম। তাহলে সরি, আমি মাঠে গিয়ে দেখলাম, কি দেখলাম, উত্তর হচ্ছে গরু, ঠিক আছে। তাহলে গরু হচ্ছে কর্মকারক। এখন পরের লাইনটা, আমি মাঠে গিয়ে দেখলাম, আমি যেখানে ডট ডট মানে হচ্ছে আরও আছে, ঠিক আছে। আমি মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন এইখানে দেখলাম তো ক্রিয়াপদ, ঠিক আছে। এটাকে কি দিয়ে প্রশ্ন করেন, কি দেখলাম, ঠিক আছে। এবার উত্তর দেওয়া লাগবে কি, খেলা শেষ হয়ে গেছে। তাহলে এই পুরাটা কর্মকারক। ব্যাপারটা কি বুঝতে পারছেন, যে প্রথমে কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। তাহলে কি দেখলাম, উত্তর হলো গরু। তাইলে গরু হচ্ছে কর্মকারক। পরের বাক্য যদি প্রশ্ন করি, কে দেখলাম, উত্তর দেওয়া লাগে খেলা শেষ হয়ে গেছে। তাহলে খেলা শেষ হয়ে গেছে পুরোটাই তো কর্ম, ঠিক আছে। যেহেতু কর্ম, সুতরাং কারকের সংজ্ঞা অনুযায়ী এটুকু বিশেষ্য, ঠিক আছে। এই যে বিশেষ্য মতো কাজ করে, ঠিক আছে। এই বিশেষ্যের মতো কাজ করাটা একটু ভালো মতো বুঝলে ওই বর্গটা চেনা খুব সহজ হয়। আর যদি অত কিছু না শিখেন, যে না অত কিছু শেখার দরকার নাই, তাহলে একটু সিম্পলি মুখস্থ করলেই ব্যাপারটা হয়ে যায়, ঠিক আছে। ব্যাপারটা নতুন তো, আর অল্প একটু কিছু সম্পন্ন, ঠিক আছে। সুতরাং আমরা